তো আমাদের তো খেলতে দিত না, খালে বল পড়লে এনে দিতে হবে। আচ্ছা, তাহলে পরে খেলতে দেবে একটুখানি। কলকাতার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকবে কলকাতার ফুটবল। বেশি ক্রিকেট খেলতাম। আপনাকে মোহনবাগান স্পট করলো কিভাবে? আমরা ডুরান্ড কাপ খেলছিলাম। আমরা তো মোহনবাগান তো গিয়ে কোয়ার্টার ফাইনাল থেকে খেলে, সেমিফাইনাল মোহনবাগানের সাথে ছিল। তো আমরা মোহনবাগানকে 1 গোলে হারিয়েছিলাম। সেই সময় কে কে ছিলেন মোহনবাগানের সই করার সময়? আমাদের একটা গাড়ি পাঠালো, ওই মারুতি ভ্যান, মনে হয় একটুখানি মারুতি ভ্যানই হবে। ওতে করে আমরা 6-7 জন নিয়ে গেল। নিয়ে কোথায় গেল? একটা হোটেলে। আপনি কোথায় যাচ্ছেন জানতেন? না, আমরা জানি জানতেন না? না। আচ্ছা, তারপরে একটা হোটেলে নিয়ে গেল, গিয়ে দেখলাম টুটুদা। তারপর আমাদের বললো তোমাদের মোহনবাগান খেলতে হবে, আমাদের 8 জন। টাকা পয়সার কথা দেবাশিস দা, যেহেতু আমরা 8 জন, হ্যাঁ, তো 8 জনের সাথে তো আর একই কথা বলতে পারবে না। তো দেবাশিস দা একটা টয়লেটের ভেতরে বসেছিল। টয়লেটে আমাদের একজন একজন করে ডাকলো। চিমাদাকে হয়তো সবাই রেগে যেত যে চিমা অ্যাগ্রেসিভ, এর ভুল। কিন্তু চিমাদা মানুষ হিসেবে খুবই ভালো ছিল। পেনাল্টি পেয়েছি, আমরা সবাই জানি চিমাদা মারবে। চিমাদা বল বসালো, বসিয়ে বলছে, আমাকে বলছে তুমি মারো। আর চিমাদা জার্সি খুলে চলে গেল ড্রেসিং রুমে। আমি গোল করে হাইস্ট করে হলো। আর একটা বড় ম্যাচ হারলে আপনি আরেকটা ম্যাচ জেতার আগে অবধি মুখ দেখাতে পারবেন না। 200 গোল করার যে ম্যাচটা, 200 গোল একটা মানে যে কোনো খেলোয়াড়ের কাছে অনেক বড় ব্যাপার। কোথাও কি বাঙালি প্লেয়ারের সংখ্যা কমে যাচ্ছে ভারতীয় ফুটবলে? কমে গেছে তো। এই কালকে খালিদ ঘোষণা করেছে একটাও বাঙালি খেলোয়াড় নেই। একটা ভালো কোচ লাগবে, যাকে দেখে ভয় পাবে। ভয় পাওয়াটা খুব জরুরি। অনেক বছর পেরিয়ে গেছে, আরও হয়তো শত শত বছর পেরিয়ে যাবে, তবুও কলকাতার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকবে কলকাতার ফুটবল। এবং কলকাতার ফুটবল নিয়ে উন্মাদনা হয়তো কোনোদিনই শেষ হবে না। আর সেই উন্মাদনার দীর্ঘদিনের সঙ্গী, যার সঙ্গে তিনি আজও জড়িত, তেমনই একটি মানুষ আজকে আমাদের অতিথি। এক বচন বহু বচনের এই এপিসোডে অতিথি দীপেন্দু বিশ্বাস। স্বাগত জানাই আপনাকে। নমস্কার। বাঙালির সঙ্গে ফুটবল হাড়ে মজ্জায় জড়িত বলা যায়। এমনও অনেক বাড়ি আছে যেখানে তাদের প্রিয় ক্লাব হারলে রান্নার হাঁড়ি চড়ে না, দুঃখে দুঃখে কেটে যায় বেশ কয়েকটা দিন, তারপরে আবার প্রস্তুতি হয় পরের ম্যাচটা জিতবো এই আশায়। এই গোটা আবেগটার সঙ্গে আপনি দীর্ঘদিন জড়িয়েছিলেন। তো তেমন একটা মানুষের শৈশবটা কেমন ছিল, ছোটবেলাটা কেমন ছিল, ফুটবলটা কেমনভাবে শুরু হয়েছিল, সেইটা জানতে খুব ইচ্ছে করে। ছোটোবেলায় আসলে আমরা বসিরহাট হসপিটাল কোয়ার্টারে আমরা থাকতাম। আর আমার বাবা আর্মিতে চাকরি করতেন, মাও আর্মিতে চাকরি করতেন। কারণ মা, যেহেতু আমরা ছোট, আমি আমার বোন, তো মা চাকরি ছেড়ে দিয়েছিলেন, দিয়ে আর মা মালয়ালি, আচ্ছা, কেরালিয়ান, আর বাবা বাঙালি। আচ্ছা, আর মা এসে প্রথমে আমাদের মানে বাবার বাড়ি ছিল হাবড়া, আচ্ছা, মানে বারাসাত থেকে হাবড়া যে। তো ওখান থেকে কিছুদিন থাকার পরে আমার মা আবার এই নার্সিং, যেহেতু আর্মির নার্স ছিলেন, তো ওই বসিরহাট হসপিটালে আচ্ছা, আর চাকরি পেলেন। তারপর আমরা বসিরহাট হসপিটালের কোয়ার্টারে থাকতাম, আমার বোন, আমি আর বাবা মা। বাবা তো আর্মিতে থাকতেন না বেশি, মানে বেশিরভাগ সময় বাইরে থাকতেন। হ্যাঁ, মা ছিলেন। তো আমরা ওই কোয়ার্টারে থাকতাম। আর বসিরহাট প্রাইমারি স্কুল আছে, একটা বোর্ডিং হাই স্কুল, ওখানে পড়তাম প্রথমে। তারপরে 5-এ ওঠার পরে বসিরহাট হাই স্কুলে, ওই বোর্ডিং থেকেই হাই স্কুলে চলে। তো বসিরহাট হাই স্কুলে পড়তাম। তখন হাই স্কুলে ওই 4 পিরিয়ড পরে খেলা হতো, ফুটবল খেলা। আচ্ছা, মানে ওটা আগে ছিল, নিয়মই ছিল যে 4 পিরিয়ডের পরে খেলা হয়। তো তখন ওই বসিরহাট হাই স্কুল মাঠে আমরা খেলতাম, খালি পায়ে খেলতাম। তারপর আমি যে মানে হসপিটাল কোয়ার্টারে একটা মাঠ আছে, সেই মাঠে আমাদের ওই পাড়ার বসিরহাটে খুব নাম ফুটবলে। তো আমাদের বড়রা খেলতো, আমরাও খেলতাম সাথে। তো আমাদের তো খেলতে দিত না। আমাদের প্রথমে কাজ ছিল যে বল, খাল ছিল একটা, আচ্ছা, ওই খালে বল পড়লে এনে দিতে হবে। আচ্ছা, তাহলে পরে খেলতে দেবে একটুখানি। মানে আচ্ছা, সবার খেলা হয়ে গেলে সন্ধ্যেবেলা আমাদের খেলতে দেবে। আমরা অনেকে ছিলাম, আমরা বন্ধুরা যারা বল তুলে দিত, আমাদের বয়সী যারা। এরকম করতে করতে ওই ফুটবল খেলা হতো, সবসময় খেলতাম। আবার পিছনে আরেকটা মাঠ ছিল, ওই মাঠটা ছোট, হসপিটালেরই মাঠ। ওই মাঠে আমরা বৃষ্টি হলে আমরা মানে একটা বল নিয়ে অনেকক্ষণ খেলতাম।
তারপর ওই খেলতে খেলতে ফুটবল তখন, তারপর বসিরহাট হাই স্কুলের 5-6-এ ভালোই খেলতাম, তখন ওই স্কুলেই খেলতাম। হ্যাঁ, তখন মানে আমাদের তখনও প্রথাগত ট্রেনিং কিছু শুরু ট্রেনিং না, এমনি খেলতাম, ওই পাশের মাঠটায় খেলতাম আর কখনো খেলতাম, এরকমভাবে খেলতাম। তারপরে স্কুলে ওই যখন 6 থেকে 7-এ উঠবো তখন ওই স্কুলের টিম হচ্ছিল। তখন আমাদের কোচ ছিলেন রবীন সেনগুপ্ত, ঘ্যাস দা, অনেক নাম আছে সারা উত্তর 24 পরগনায়, অনেক নাম, ও বসিরহাটেই বাড়ি। তো উনি তখন প্রথম প্র্যাকটিস শুরু করলাম, আমরা প্রথম বুট মানে কিনলাম। নিয়মিত প্র্যাকটিস। হ্যাঁ, মানে বুট, জার্সি, মোজা মা কিনে এনে দিলেন। ওই বসিরহাটে অনেকগুলো স্পোর্টসের দোকান আছে, সেখান থেকে আনলে সেই পরে খেলা শুরু করলাম। তো ওখানে প্র্যাকটিস করতাম, এরকম করতে করতে এদিকে খেলছি, এরকম করে বসিরহাট হাই স্কুলের হয়ে। তারপরে তখন কি সুব্রত কাপটা হতো? হ্যাঁ, সুব্রত কাপ, গোষ্ঠপাল ট্রফি। হুম, গোষ্ঠপাল ট্রফিটা খুব নাম ছিল, এই ট্রফিগুলো হতো। সুব্রত কাপের কোয়ালিফাই খেলা হতো হাবড়ায়, অশোকনগরে, তারপরে আমাদের বসিরহাটে। তারপর ইন্টার স্কুল খেলা হতো বসিরহাটের যে 15-16টা স্কুল আছে তাদের মধ্যে। তখন ওখানে ভালোই খেলছিলাম। হ্যাঁ, তখন ওই স্যারের কাছে প্র্যাকটিস শুরু করলাম, ওই রবীন সেনগুপ্ত স্যার। স্যার অনেক মানে মিহির বোস, আচ্ছা। অলোক দাস, নাসির আহমেদ, এরা সব বসিরহাটের ওই স্যারের কাছেই সবাই প্র্যাকটিস করেছে ছোটোবেলায়। আচ্ছা, তো ওইখানে আমরা করতে করতে ওরকম প্র্যাকটিস করলাম, করে খেলতাম। তারপরে এমনি পাড়ায় খেলতাম, তারপরে এমনি আরও ম্যাচ হতো এই এই ক্লাবের সঙ্গে ওই ক্লাবের এই ক্লাব, পাড়ার ওই ওইসব পাড়ার। খেলতাম। তা ওখানে ওই স্ট্রাইকারেই খেলতাম, গোল টোল করতাম। তা তখন একটু একটু লোক মানে বসিরহাটের লোক বললো যে, তারপরে স্যারের কাছে প্র্যাকটিস করতাম। স্যার মানে ওনার জন্যই মানে আমাদের বেসিকটা শিখিয়ে দিয়েছিলেন উনি, মানে যে বল মারা, ভলি মারা, হেড করা, মানে অনেক। ওনাকে ভয় পেত সবাই, মানে স্যারকে আমরা অনেক ভয় পেতাম। মানে স্যারকে আমরা মানে 1 কিলোমিটার দূরে থাকলেও আমরা যে যার মতো ভয় পালিয়ে যেত, মানে মারতো খুব, মানে অনেক ভয় পেত। মানে এসে বলতো 20 ল্যাপ দৌড়। 20 ল্যাপ? হ্যাঁ, মানে ওই তো হাই স্কুল আমাদের মাঠে সবাই 20 ল্যাপ মানে দৌড়াতো, মানে কেউ বলতো না যে দৌড়াবো না। মানে ওই স্যারকে ভয়ও পেত, মানে সবাই ভয় পেত, মানে আমরা একা না, মানে আশেপাশের লোকজন সবাই থাকে এরকম, এরকম এলাকায় এক একজনের নাম মানে থাকে। স্যারকে মানে 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 শুধু যে আমরা না, মানে আমাদের স্কুলের মাস্টারমশাইরাও ভয় পেত। ওই আমাদের কোচ যিনি ছিলেন ওনাকে, মানে অনেক লম্বা ছিলেন, 6 ফুট 4 ইঞ্চি লম্বা, মানে একদম। তখন তো ভাবেননি যে মানে আমি পেশাদার ফুটবল খেলবেন বা না, কিছু? তখন ভয়, তখন এমনি খেলতাম। আর ওই স্কুলের হয়ে খেলতাম। তারপরে এরকম করতে করতে একটা ম্যাচে অনেক ভালো গোল করলাম, একটা ম্যাচে হেডেই গোল করেছিলাম বসিরহাট হাই স্কুলের হয়ে, ইন্টার স্কুল খেলা। তখন একটু মানে স্কুলের টিমে চান্স পেলাম। আচ্ছা, তারপর স্কুলের হয়ে সুব্রত কাপ খেলতে গেলাম ওই হাবড়া, অশোকনগর, ওখানে ভালো খেললাম, গোল টোল করলাম। তখন একটু এ হলো। তারপরে বেশি ক্রিকেট খেলতাম। ক্রিকেট খেলতে? হ্যাঁ, আচ্ছা, ফুটবলের থেকে বেশি ক্রিকেট খেলতাম। মানে আজকের দিনেও বসিরহাটে গেলে আমার ক্রিকেটার হিসেবে নাম অনেক বেশি তাই? বসিরহাটের লোকের কাছে, যে ভালো ক্রিকেট খেলে। আচ্ছা, সবসময় ক্রিকেট খেলতাম। মানে আগে কি ছিল, আমরা বর্ষাকালে ফুটবল খেলতাম, শীতকালে ক্রিকেট খেলতাম, এটা ছিল তো। আর আমরা এই ক্রিকেট অনেক খেলতাম, মানে ক্রিকেটে আমার খুব নাম ছিল, মানে এখানে ওখানে সব জায়গায় খেলতে যেতাম। দুপুরবেলা খেলা হতো আগে, ক্রিকেটের অনেক নাম ছিল। মানে কিন্তু ক্রিকেট ফুটবল এই দুটো চলতে চলতে ফুটবলে ঢুকে গেলেন কখন? মানে এরকম চলতে চলতে বসিরহাট হাই স্কুলে মানে অনেকগুলো গোল করলাম একটা টুর্নামেন্টে, আর ভালো খেললাম। আর তখন ওই মিহিরদার একটা কোচিং সেন্টার ছিল, ভাতৃসংঘ কোচিং সেন্টার। আচ্ছা, সেখানেও প্র্যাকটিস করতাম। ভাতৃসংঘর হয়েও বসিরহাট লিগে। ভাতৃসংঘটা কোথায় ছিল? ওখানে বসিরহাটেই। আচ্ছা, আমার নিজের পাড়ার যে ক্লাবটার নাম নিউবাণী সংঘ। আচ্ছা, আর ভাতৃসংঘ হচ্ছে মিহিরদার ক্লাব, মানে আমাদের মিহির বোস, মিহিরদার ক্লাব। আর ওই মিহিরদা তো অত বড় প্লেয়ার, আমরা মিহিরদার সাথে দেখতে যেতাম মিহিরদা কি করছে, মানে মোজা
তখন idealize করা হ্যাঁ হয়। মানে যে তারপর আমরা কি করতাম, যেরকম মানে কাগজের ছবি টবি, হ্যাঁ বিশেষ আমি শিশিরদার হেভি ফ্যান ছিলাম। হ্যাঁ, সেটা তো আপনাকে পরে কিছুটা পরে বলাও হয় যে হ্যাঁ হ্যাঁ শিশিরদার ছবি টবি কেটে রাখতাম। হ্যাঁ মানে তখন ওই করতে করতে তখন একটা সময় একটা ঢাকা মেয়র খেলতে এসেছিল, আচ্ছা একটা কলকাতায় ম্যাচ খেলেছিল, একটা বসিরহাটে ম্যাচ খেলেছিল। কলকাতার টিমটাকে ওরা হারিয়ে দিয়েছিল, আচ্ছা আর বসিরহাটে আমি গোল করেছিলাম, ওদের আমরা হারিয়ে দিয়েছিলাম, বসিরহাট আচ্ছা। মিউনিসিপ্যালিটি একাদশ করেছিল। তো ওই দিন ওই মাঠে ওই মিহিরদা, অলোকদা এরা সব ছিল। তখন অলোক দাস, আমাদের বসিরহাটের প্লেয়ার অলোক দা, রাত্রিবেলা আমাকে এসে বললো যে তোকে টিএফের ট্রায়ালে যেতে হবে। আচ্ছা তার ঠিক 2-3 দিন পরে আমি ট্রায়ালে গেলাম। সেটা ট্রায়াল গেছিলাম এই জুন মাসের এরকম সময়, জুন মাসের ফার্স্ট উইক, 2 তারিখ হবে। টিএফের ট্রায়ালে গেলাম। তা অনেক দিন ট্রায়াল দিয়েছিলাম, মানে 1 মাস, আচ্ছা প্রায় 1 মাস ট্রায়াল দিয়েছিলাম। মানে তখন হাবিব স্যার, পিকে স্যার টেকনিক্যাল ডিরেক্টর, রঞ্জন স্যার, 3 জন ছিলেন টিএফএতে। অলোকদার সাথে গেলাম, গিয়ে ট্রায়াল দিয়ে তাও চান্স পাচ্ছি না, মানে 1 মাস ধরে ট্রায়াল দিচ্ছি। তখন দেখি এরা সবাই চান্স পেয়ে গেছে, রেনেডি, কল্যাণ, অনিত, অ্যান্ড্রু লুইস, আরও যারা অনেক ভালো খেলেছে পরে, ওরা সবাই তখন টিএফএতে, আপনি তো তাদের সঙ্গে পরে খেলবেন হ্যাঁ একসঙ্গে। পরে খেলো, মানে তাও ওরা সবাই চান্স পেয়ে গেছে, আমরা ট্রায়াল দিচ্ছি। তারপরে তখন একটা টাটা সাই একটা টুর্নামেন্ট হতো, আচ্ছা ওই জিআরডি টাটা কমপ্লেক্স। তখন টিএফের অত প্লেয়ার নেই। তখন লাস্টে ঠিক হলো আমরা যারা ট্রায়ালে আছি শেষ অবধি তাদের এই টুর্নামেন্টটা খেলিয়ে দেখবে, যদি ম্যাচে ভালো খেলে তাহলে নেবে। তা ওই টুর্নামেন্টে আমি ফার্স্ট ম্যাচেই হ্যাটট্রিক করেছিলাম, তারপরে ম্যাচে আবার অনেকগুলো গোল করেছি, 5-6টা। তারপরে চান্স পেয়ে গেলাম। তারপরে আর বসিরহাটে আসিনি, ওখানে এই জুন মাসে গেছি। হ্যাঁ তারপর সেপ্টেম্বর মাসে টিএফের টিমের হয়ে জার্মানি চলে গেছি। বাপরে, তার মানে আপনার বসিরহাট থেকে ওই জার্মানি যাওয়াটা তো একটা আশ্চর্য অভিজ্ঞতা। আশ্চর্য অভিজ্ঞতা। এবং আমি বাড়ি তার এসেছি, আগে তো আপনি খুব না বেশি আমি দেশ ধরুন বিদেশ দেখেছেন। আমি যেদিন টিএফের ট্রায়ালে গেছি, এমনি তখন আমরা যেরকম বাটার জুতো পরতাম না, সাদা কালো, ওরকম একটা চটি, একটা জিন্স, একটা গেঞ্জি, এমনি গেছি। কিন্তু পরে যেদিন আমি পুজোর সময় বাড়ি এসেছি, আমি কোট টাই ফাই পরে একদম, মানে ওই যেহেতু বিদেশে টিএফএ জার্মানিতে গেছিলাম প্রায় 28 দিন মতো, বাবা, হ্যাঁ। মানে চান্স পেয়েই চলে গেছিলাম টিমের সাথে। আহ, পিকে স্যার ছিলেন। আচ্ছা, এই যে আপনি খেলাতে এতটা মনোনিবেশ করলেন, তাতে তো প্রথাগত পড়াশুনোর যে অভ্যাস, সেটা থেকে কিছুটা বেরিয়ে আসতে হলো। বাড়ির লোক সেটাকে গ্রহণ করলো? হ্যাঁ, বাড়ির লোক, আমার মা, বাবা তো তখন, আমি যে এসছি, বাবা এসছি পরের বছর জানুয়ারি মাসে। ও, মানে আমি তার মধ্যে এই টিএফএ এত চান্স ঘটনা পেয়ে ঘটে গেছি। গেছে। বাবাকে ফোন, তখন তো ফোন নেই, ফোন নেই। আমাদের বসিরহাট হসপিটালে এমার্জেন্সি ফোন আছে, আচ্ছা সেখানে ফোন আসতো, আমরা কোয়ার্টার থেকে গিয়ে কথা বলতো। মা, বাবা ফোন করলে আবার, বা আমাদেরও, আমি যে টিএফএতে চান্স পেয়েছি আমি ওই ফোনে ফোন করেছি। ও, মানে কোয়ার্টার ধরুন এইখান থেকে আরেকটু ওই আগে অবধি, মানে কিছুটা দূরেই হসপিটাল আর কোয়ার্টার। হ্যাঁ, মানে ফোন আসলে কি হতো, খবর দিত যে ফোন আসছে। হ্যাঁ ফোন এসছে, আবার 10 মিনিট পরে করুন। হ্যাঁ, তারপর আমরা গিয়ে আবার ফোনটা ধরতো। আমার মা, যেরকম আমি চান্স পেলাম, আমি ফোন করেছিলাম যে আমরা চলে যাবো। হ্যাঁ, মা কি বললেন? এই যে পড়াশোনার এটা হলো, স্কুলটা তো তখন বসিরহাট হাই স্কুলে পড়তাম, তা টিএফএ তো ওখানে স্কুলে পড়াবে। হ্যাঁ, তো ওটা বললাম মাকে, আমার মা কিছু বললো, বললো ঠিক আছে খেলতে হবে। আর বোন আর মা থাকলো, তারপরে আমরা ছিলাম না। এবার টিএফএ জীবনটা কেমন ছিল? মানে টিএফএ তো খুব, মানে কি বলবো, খুবই একটা ফুটবলার তৈরির আতুর ঘর বলা যায়। অনেক বিখ্যাত প্লেয়ার টিএফএ থেকে এসেছেন জাতীয় স্তরে ফুটবলে। তো টিএফএ ট্রেনিংটা এবং টিএফএ সময়টা, যে সময়টা আপনি বলা যায় বসিরহাটের যে ট্রেনিংটা, সেই ট্রেনিংটার বাইরে গিয়ে একটা
একটা কঠোর একটা শৃঙ্খলাপরায়ণ ট্রেনিংয়ের মধ্যে, প্রফেশনাল ট্রেনিংয়ের মধ্যে আপনি ঢুকলেন টিএফএতে। সেখানে গিয়ে টিএফএর জীবনটা কিরকম ছিল আর কি? টিএফএ একদম আলাদা, মানে খুব ডিসিপ্লিন। তখন টিএফএতে কাকে কোচ পাচ্ছেন তখন আপনি? তখন আর রঞ্জন চৌধুরী আমাদের কোচ। আচ্ছা, চৌধুরী স্যার তখন কোচ আমাদের জুনিয়র টিমে। হ্যাঁ। আর সিনিয়র টিমে তখন চ্যাপম্যান, অলোক দাস, গৌতম ঘোষ, ওই বালিন সিং, দেবাশিস পাল চৌধুরী, এদের সব কোচ হচ্ছে হাবিব স্যার। হাবিব স্যার। হ্যাঁ, আর টেকনিক্যাল ডিরেক্টর হচ্ছে পিকে স্যার। আচ্ছা আচ্ছা। এই তিনজন কোচের সাথেই আমরা থাকছি ওই হোস্টেলে। হ্যাঁ হ্যাঁ। কিরকম ছিল সেই জীবনটা যদি একটু তখন তো আমাদের টিএফএতে আমরা চৌধুরী স্যার, মানে আমাদের 6টার মধ্যে উঠে যেতে হতো সকালবেলা। হ্যাঁ, 6:30 থেকে প্র্যাকটিস হতো, 8:30 অবধি প্র্যাকটিস হতো। তারপরে ব্রেকফাস্ট খেয়ে নিতে হতো, তারপর 10:30টার সময় আমাদের স্কুল যেতে হতো। দিয়ে ওই স্কুলের সাথে ওইভাবেই ছিল আমাদের, 2-2:30-এর মধ্যে ছেড়ে দিত। তারপর আমরা এসে আবার লাঞ্চ খেয়ে একটু রেস্ট নিয়ে আবার 4:30 থেকে 5টা থেকে আবার প্র্যাকটিস হতো, কেন আমাদের গ্রাউন্ডে ফ্ল্যাড লাইট সব কিছু ছিল এরকমভাবে। তারপর পুরো এরকম তাড়াতাড়ি শুয়ে পড়তে হতো, 8টার মধ্যে ডিনার দিয়ে দিত। তারপরে ওখানে আবার যতদিন সিনিয়ররা ছিল, মানে এই চ্যাপ ভাইরা, অলোকদারা ছিল, তখন তো ওরা আগে খেত বা আমরা আগে খেয়ে নিতাম, মানে অত লোক একসাথে। কিন্তু তখন তো আপনি প্রথম এরকম পেশাদার ফুটবলারদের সঙ্গে আপনার দেখা সাক্ষাৎ হচ্ছে, মানে হাবিবের মতো বা বিবেনাটির মতো মানুষের সঙ্গে হ্যাঁ, এদের সঙ্গে দেখা হচ্ছে। এরা প্রাথমিকভাবে কি বলতেন আপনাদের, কিভাবে? হাবিব স্যার প্রথম দিকে তো চৌধুরী স্যারই আমাদের করছিলেন প্রথম 1-1.5 বছর। তো চৌধুরী স্যার ভালো ট্রেনিং করাতেন অনেক, মানে তখন উনি জার্মানি থেকে ট্রেনিং নিয়ে এসেছিলেন। চৌধুরী স্যারের ট্রেনিংয়ে আমরা ট্রেনিং করতাম, বাদ বাকি সিনিয়রদের যেরকম হোস্টেলের সিনিয়ররা আমরা অনেক ভয়ও পেতাম। আমরা সিনিয়রদের ডবল রুম ছিল, আর আমাদের রুম ছিল, তো আমরা 6-7 থাকতাম একটা রুম। ওই বেড ছিল লম্বা। আমি, অনিত, শঙ্করলাল, কল্যাণ, এরা প্রত্যেকেই আমরা একসাথে থাকতাম। এরা প্রত্যেকেই পরবর্তীতে জাতীয় স্তরে ফুটবল খেলবেন। খেলেছে কাসিফ জামাল, তারপরে মহেশ গাওয়ালি, দীপক মণ্ডল, এরা সব ছিল আমাদের। তো আমরা 7 থাকতাম, আর সিনিয়ররা ডবল রুম থাকতাম। তারপর 1 বছর পরে আমরা সবাই আবার ডবল রুম হয়ে গেলাম, কেন সিনিয়ররা বেরিয়ে গেল। তারপরে ভালো আমরা, তারপরে কি হলো, সে বছর বিহার প্রথম ওই আন্ডার-16 তো নাম দিল বিহারের, মানে এমনি প্রতিবার খেলতো, বিহার হেরে যেত। তো তখন তো জামশেদপুর বিহারের মধ্যে, আর সেবার ওই ন্যাশনালটা ছিল বিহারেই, ওই জায়গাটার নাম ভুলে যাচ্ছি, পূর্ণিয়া হবে, পূর্ণিয়াতে বা নামটা ভুলে গেছি, পূর্ণিয়াতেই হবে। সেখানে ছিল ওই সাব জুনিয়র ন্যাশনাল, আচ্ছা, মানে অনূর্ধ্ব-16 ন্যাশনাল। আমরা তো ফাইনালে বাংলাকে 4 গোলে হারিয়েছিলাম, মানে ফাল্গুনি ছিল বাংলা টিমে, এরা সব ছিল বেঙ্গল টিম। তো আমাদের টিম অনেক ভালো ছিল, মানে আমাদের বলে কল্যাণ, অনিত ঘোষ, শঙ্করলাল, লোলেন্দ্র সিং, রেনেডি, দীপক মণ্ডল চান্স পায়নি। একমাত্র দীপক তখন ঝাড়খণ্ডের থেকে, মানে তখন বিহারের মধ্যে, দীপক একমাত্র টিএফের বাইরের ছেলে যে আমাদের টিমে ছিল, আর সবাই আমরা টিএফের ছেলেরাই ছিলাম ওই টিমে। তারপর দীপক ওর পরে টিএফএতে চান্স পেল। এই টিএফের জীবনটা কত বছরের? টিএফএ 6 বছর, 92, 93, 94, 96, 97, 6 বছর। 6 বছর টিএফএতে সময় কাটলো। এবার এই টিএফএ থেকে যে কলকাতার ক্লাবে আসা, এই গল্পটা আমি একটু শুনতে চাই। আপনাকে মোহনবাগান স্পট করলো কিভাবে? মোহনবাগান স্পট করলো প্রথমে, ওই আমরা ডুরান্ড কাপ খেলছিলাম। আমরা তো মোহনবাগান তো গিয়ে কোয়ার্টার ফাইনাল থেকে খেলে, আমরা একদম মানে কোয়ালিফাই রাউন্ড থেকে আমরা খেলছি, মানে আমরা প্রায় 1 মাস ধরে আছি। তার আগে মোহনবাগান আসার আগে, মোহনবাগানটা তখন আসেনি। আমরা জিতে আমরা কোয়ার্টার ফাইনালে গ্রুপে এসেছি। তারপরে ওখানে আমরা প্রথম ম্যাচটা জেসিটির সাথে জিতলাম 2 গোলে। আমি গোল করেছিলাম, আর একটা মনে হয় সতীশ মিঞ্জি না কে গোল করেছিল, জিতলাম। তারপরে আরেকটা ম্যাচ জিতলাম,
জিতে তিনটে মানে গ্রুপ থেকে সেমিফাইনালে উঠলো। সেমিফাইনাল মোহনবাগানের সাথে ছিল। আচ্ছা, সেই প্রথম বড় ক্লাবের এগেনস্টে খেলা মোহনবাগান আর টিএফএ, আর একটা ইস্ট বেঙ্গল আর কেরালা পুলিশ বা এরকম ছিল সেমিফাইনাল। তো আমরা মোহনবাগানকে 1 গোলে হারিয়েছিলাম। তখন মোহনবাগানে কারা খেলছেন? মোহনবাগানে সিদ্দা খেলছে। আচ্ছা, গোলে তনুময় বসছিল, কেন মানে যার ছবিটা ছোটবেলায় আপনি সংগ্রহ করছেন তার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে খেলছি। মোহনবাগান ভালো টিম, মানে 3 জন বিদেশি ছিল, মনে হচ্ছে ক্রিস্টোফার, এইসব এরা সব ছিল। আর মোহনবাগান ভালো টিম, মানে মোহনবাগান ফেভারিট টিম। তাও মানে ওই মাঠ থেকে আমি একটা মেরেছি, ওটা গোল হয়ে তনুময় দা গোলে ছিল, মানে ভালো গোল হয়েছে, ওই গোলেই জিতে গেছি। আচ্ছা, 1 গোলে, মানে কেউ ভাবেনি। ধরুন এবার যেরকম ডায়মন্ড হারবার ইজমলকে হারিয়ে দেবে, কেউ ভাবেনি। টিএফএ যে হারিয়ে দেবে মোহনবাগানকে কেউ ভাবেইনি। এবং ওই গোলটা হলো আমরা জিতে গেলাম। এবং জিতে মানে শুধু জিতলাম না, ওখান থেকে আমরা তার আগে আমরা আন্ডার 16 খেলেছি তার আগে, টুর্নামেন্টের আগে। আচ্ছা, মানে ওই বিহারে যে আন্ডার 16 জিতলাম, ওই টিমেরই অধিকাংশ প্লেয়ারকে আন্ডার 16 ইন্ডিয়া টিমে ডাকলো। ও, ইন্ডিয়া টিমে গিয়ে আমি বাহারিন আর ইরানের এগেনস্টে গোল করেছিলাম আন্ডার 16। ইরানে খেলা ছিল। আচ্ছা, তেহরানে, এই তখন আন্ডার 16। তাও এসে আবার আন্ডার 19-এ চান্স পেলাম। তার মধ্যে এই ডুরান্ড কাপ হচ্ছে। তারপরে মোহনবাগান জেতার পরে ওই দিন রাত্রিরেই আমাদেরকে দেবাশিস দা, টুটুদা, আমরা তো তখন চিনতাম না, তো ওনারা মানে আমাদেরকে ডেকেছিল, হাবিব স্যার পিকে স্যারকে বলেছিল। তারপরে ওই ম্যাচটা আমাদের মানে অনেক টার্নিং পয়েন্ট আমাদের 7-8টা প্লেয়ারের কাছে। এবার সেই যে টার্নিং পয়েন্টটা, সেখান থেকে মোহনবাগানে আসা, সই করা, তখন দলবদল ব্যাপারটা একটা এক্সাইটিং ব্যাপার ছিল। আমরা তাও তো বুঝতাম না তখন মানে তখন সাধারণত এত ট্রান্সফার ফি ইত্যাদি প্রভৃতির ব্যাপারগুলো আসেনি, এত এজেন্ট নেই কিছু, আমরা নিজেরাই কথা বলছেন। এবং সেই সময়টায় এটা একটা এক্সাইটিং ব্যাপার ছিল, খুব লুকিয়ে এক দলের লোক আরেক দলকে এমনি আমাদেরকে অন্য কেউ কিছু বলেনি। ওই তখন সেই সময় কে ছিলেন মোহনবাগানের সই করার সময়? টুটুদা আর দেবাশিস দা ছিলেন। আচ্ছা, তারাই পার্সোনালি এসে আপনাদের না, আমাদের একটা গাড়ি পাঠালো, আমরা যেখানে, সেটা কি এই ডুরান্ডের ম্যাচের পরে ফাইনালের আগে? হ্যাঁ, আমাদের একটা গাড়ি পাঠালো, ওই মারুতি ভ্যান, মানে মারুতি ভ্যানই হবে, ওতে করে আমরা 6-7 জন নিয়ে কোথায় গেল? একটা হোটেলে। আপনি কোথায় যাচ্ছেন জানতেন? না, আমরা জানি না। জানতেন না? না। তারপরে একটা হোটেলে নিয়ে গেল, গিয়ে দেখলাম টুটুদা বসে। টুটুদাকে চিনলাম, মোহনবাগানের কর্মকর্তা। আমরা যেহেতু আমাদের টিএফএতে টেলিগ্রাফ কাগজ আর একটা বাংলা কাগজ আসতো, যেহেতু পিকে স্যার বাংলা কাগজ পড়তো, তো ওখানে আমরা মোটামুটি চিনলাম। দেবাশিসদাকে অত চিনতাম না। হ্যাঁ, 2 জন। তারপর আমাদের বললো তোমাদের মোহনবাগান খেলতে হবে, আমাদের 8 জন। তা আমরা পিকে স্যার, হাবিব স্যারের কথা বললাম। হাবিব স্যারের কথা, যেহেতু হাবিব স্যার তখন আমাদের কোচ। তখন টাকা পয়সার কথা কিছু বলেছিল না? টাকা পয়সার কথা দেবাশিস দা, যেহেতু আমরা 8 জন, তো 8 জনের সাথে তো আর একই কথা বলতে পারবে না। তো দেবাশিস দা একটা টয়লেটের ভেতরে বসেছিল, টয়লেটে আমাদের একজন করে ডাকলো। দেবাশিস দা আগের দিন বলছিল একটা প্রোগ্রামে, আমি আর দেবাশিস দা গেছিলাম। দেবাশিস দা বলছিল যে টয়লেটে বসে আমি এক করে ডেকেছি, আমাদের 8 জন, তো 8 জনকে আলাদা কন্ট্রাক্ট হবে, তো একটা হবে না, তো আলাদা করে দেবাশিস দা ডেকেছিল। ডেকে কথা বললো, বলে টলে তারপরে আর আমাদের ওই দিন চুক্তি হয়নি। আমরা কথা বলে চলে এসেছিলাম, কারণ হাবিব স্যার বলেছিল ওই তাড়াতাড়ি বাড়ি খেলা আছে, ফাইনাল। তাই আমরা ওই দিন, তবে কথা হয়ে গেছিলো ওই দিন। তারপরে চলে এলাম ফাইনালে, আমরা ভালো খেললাম। ইজমলের নঈম স্যার করছিল, ইজমল অনেক ভালো টিম ছিল। আমরা টাই ব্রেকারে হেরেছি, মানে খেলায় হারিনি। টাই ব্রেকারে মিস হয়েছে আমাদের একজন খেলোয়াড়ের, টাই ব্রেকারে হেরে গেলাম ফাইনাল, ডুরান্ড ফাইনাল। তারপরে ওখান থেকে আমরা আবার আইএফএসিল খেলতে কলকাতায় আসলাম। আইএফএসিল প্রথম কোয়ালিফাই রাউন্ড খেললাম ওখানেও, মেদিনীপুরে।
মেদিনীপুরে আমরা সবগুলো অনেক মার্জিনে জিতলাম কলকাতা লিগের টিমগুলোর সাথে। তারপরে ওখান থেকে গেলাম শিলিগুড়ি। শিলিগুড়িতে ইস্টবেঙ্গলের সাথে খেলা, আমাদের খেলা শিল্ডে। আচ্ছা, তারপরে আচ্ছা, শিল্ডে ওই ম্যাচটা তখনও নইম কোচ, নাইম স্যার ইস্টবেঙ্গলের কোচ, হ্যাঁ, যে ইস্টবেঙ্গলের কাছে আমরা হেরেছি হ্যাঁ, ডুরান্ডে, হ্যাঁ, সেই ইস্টবেঙ্গলের সাথে খেলা। হ্যাঁ, শিলিগুড়ি মাঠ ভর্তি, মানে শিলিগুড়িতে ইস্টবেঙ্গল সমর্থক তো বেশি, প্রচুর পুরো ভর্তি মাঠ। হ্যাঁ, আর সেদিন হাবিব স্যার আর একটা ঘটনা আছে, হ্যাঁ, সেটা হচ্ছে একই হোটেলে ইস্টবেঙ্গল আমরা ছিলাম। আচ্ছা, এই নিচের তলায় ইস্টবেঙ্গল ছিল, ওপরে আমরা ছিলাম। এবার আমরা তো সব তখন বয়স কম, আমরা দৌড়ি হ্যান ত্যান এইসব অনেক কিছু হয়েছে, আওয়াজ হচ্ছে, মানে নিচে যাদের ডিস্টার্ব হচ্ছে। এবার নাইম স্যার তো জানেন, হ্যাঁ, নাইম স্যার হাবিব স্যারকে এসে বলে যে তোমার প্লেয়াররা ডিসিপ্লিন না ইনডিসিপ্লিন, তোমার প্লেয়াররা এই সারা রাত ধরে খবরে লাফালাফি করছে, এসব বলেছে টলেছে। এবার হাবিব স্যার খুব ইমোশন হয়ে একদম কেঁদে ফেলেছে যে আমাকে তোদের জন্য কথা শুনতে হলো, হ্যান ত্যান এইসব বলেছে। তা আমরা বললাম স্যার ঠিক আছে, আজকে মাঠে দেখা যাবে কি হবে। স্যার মানে ওই ক্লাসে খেলার আগে ক্লাসে হাবিব স্যার কেঁদে ফেলল, মানে ম্যাচ খেলতে যাওয়ার আগে যে ক্লাসটা হয়, যে আমাকে এরকম নাইম আমার বন্ধু, আমার থেকে একটু সিনিয়র, আমাকে এরকম তোদের জন্য বললো টললো, খুব কেঁদে ফেলেছে। আমরা দিনে মাঠে এমন খেলেছি, ইস্টবেঙ্গলের ওই টিমকে 4 গোলে, কিন্তু ইস্টবেঙ্গলই শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল সেবার, মানে ইস্টবেঙ্গলই চ্যাম্পিয়ন হয়েছিল শিল্ড লাস্টে, কিন্তু ওই ম্যাচটা আমরা 4 গোলে হারিয়ে দিয়েছিলাম ইস্টবেঙ্গলকে। মানে ইস্টবেঙ্গলকে বেরোতে দিচ্ছিল না দর্শক, মানে খেলার পরে মানে ওই শিলিগুড়ি স্টেডিয়াম ভর্তি পুরো। তারপরে আমরা এসে স্যারকে বললাম স্যার জিতে গেছি, কিন্তু আমরা তারপরে আবার ঢাকা মোহামেডানের কাছে আমরা হেরে গেলাম, আমরা আউট হয়ে গেছিলাম টুর্নামেন্ট থেকে। আর ইস্টবেঙ্গল পরে আবার চ্যাম্পিয়ন হয়েছিল আইপিসি। তো ওই দিন ইস্টবেঙ্গল কি, তারপরে আমরা শিলিগুড়িতে ফিরছিলাম, আমাদের ইস্টবেঙ্গল তুলে নিয়েছি ট্রেন থেকে। হ্যাঁ, কোথায়, কোন স্টেশন থেকে? এই শিয়ালদা স্টেশন থেকে আমাকে, মানে আপনারা নেমেছেন সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে তুলে নিয়ে চলে গেছে ইস্টবেঙ্গল। কি যে গাড়িতে করে নিয়ে চলে গেল? হ্যাঁ, গিয়ে সে খুব ঝামেলা স্টেশনে, আমরা তো অত বুঝি না, নিয়ে গেছে ইস্টবেঙ্গল টেন্ডে। সেখানে পল্টুদা বসে আছে, ওই এখন ট্রেনটা না, ওই পিছন যেখানটা ক্যান্টিন, ওইখানে টেন্ট ছিল। পল্টুদাকে গিয়ে আমি বললাম যে দেখুন আমি মনমানে কথা দিয়ে দিয়েছি, আমার ওখানে গিয়ে চুক্তি দেবাশিসদা কথা বলেছে, আমি মনমানে খেলবো, যদি আপনার মনে হয় পরে আমি ইস্টবেঙ্গলে খেলবো, আপনাকে কথা দিলাম। তখন পল্টুদা আমাকে একটা মারুতি ভ্যান, এই আমিনিয়া ওইখানে যে বিরিয়ানির দোকান আছে, ওই মানে নিউ মার্কেটের পিছনে আমিনিয়া, ওখান থেকে বিরিয়ানি কিনে দিল, দিয়ে গাড়ি করে আমাকে বসিরহাটে গাড়িটা পৌঁছে দিয়েছিল আমাকে বাড়ি অবধি। মানে আমি বললাম যে আমার সই হয়ে গেছে, আমি আপনাকে মিথ্যে বলতে পারবো না, আমরা দেবাশিসদাকে কথা দিয়ে দিয়েছি ডুরান্ডে, আমরা মনমানে খেলব। তখন বলি ঠিক আছে, পরে যেন আমাদের খেলতে হবে। তাই বললাম হ্যাঁ, আমি যদি সেরকম সুযোগ হয় নিশ্চয়ই ইস্টবেঙ্গলে খেলব। তো সেই ইস্টবেঙ্গলে সই হলো না, মোহনবাগানে সই হয়ে গেল। এবং এর আগে যে মিটিংটা হয়েছিল টুটু বসু এবং দেবাশিস দত্তের সঙ্গে, তখন তো সই সাবুত হয়নি। না, সই সাবুত হয়নি, কিন্তু ফাইনাল হয়েছে। হ্যাঁ, তারপরে সই সাবুতটা হলো কবে? সই সাবুত তারপরে আমরা ওখান থেকে এসে আমরা আবার আন্ডার-19 ইন্ডিয়া খেলতে আবার দিল্লি গেলাম। দিল্লিতে দেবাশিসদা এসে আমাদের সাথে সই করলো। আমরা সবাই ন্যাশনাল টিমে ছিলাম। আমরা পাকিস্তানকে 6 গোলে হারালাম, আমি হ্যাটট্রিক করেছিলাম। শ্রীলঙ্কাকে ওরকম প্রায় 4-5 গোলে হেরে আমরা মানে ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করলাম, মানে এশিয়ান আন্ডার-19। তো তখন দেবাশিসদা গিয়ে আমাদের সাথে সবার সই করে নিয়েছিল। তারপর ওখান থেকে ফিরে এসে মোহনবাগান সেই মোহনবাগান ক্লাবে প্রথম ঢোকাটা এবং ওই জার্সিটা প্রথম গায়ে নেওয়াটা, তখন তো এটা বুঝে গেছেন যে মোহনবাগান মানে এক জিনিসটা কি, তার ঐতিহ্য, তার সমর্থক, তাদের চাওয়া পাওয়া সমস্ত। প্রথম দিন যাওয়ার একটা আমার অভিজ্ঞতা আছে, সেটা হচ্ছে আমি তখন মোহনবাগান সই করেছি, কিন্তু তখন আমি আন্ডার-19 ক্যাম্পে মানে প্র্যাকটিসে যাওয়া শুরু হয়নি। তো একদিন মোহনবাগান টেন্ডে গেছি, তো এমনি গেছি সকালবেলা এরকম, তো গিয়ে দেখছি শিশিরদা
শুয়ে আছে, ওই মাসাজ করছে গোবিন্দদা হ্যাঁ আর শিশিরদা আছে। শিশিরদা দেখে তো আমার খুশি হয়ে গেছে। শিশিরদার সাথে গিয়ে অনেকক্ষণ গল্প টল্প, তখন তো আর ফোন নেই, হ্যাঁ। ছবি তোলার ব্যাপার নেই। শিশিরদার সাথে গল্প করলাম অনেকক্ষণ, মানে সীতা আমার মানে কি বলবেন আইডল, গুরু একদম। হ্যাঁ শিশিরদাকে দেখে মানে আরো খুশি উৎসাহ। হয়ে গেছে। হ্যাঁ অনেক মানে উৎসাহ, মানে কি অনেক উৎসাহ। মানে আমি আর শঙ্করলাল গেছিলাম হুম হুম। এবং প্রথম দিন মানে প্র্যাকটিস আছে মনে আছে। তখন আমরা- কোচকে মন মানে তখন হাবিব স্যারই কোচ করলো মনমান। আমরা সবাই বললাম হাবিব স্যারের কথা, আমরা যে হাবিব স্যারকেই কোচ করেছিল। আমরা সবাই ইলিয়াট রোডে যে মেস আছে মনমানে, হাবিব স্যারও থাকতো, আমরা 8 জন ওই মেসে থাকতো আচ্ছা হাবিব স্যারের সাথে। আচ্ছা তো ওই হাবিব স্যার কোচ, আমরা ওখানে ওই শিশিরদা ওই দিন হয়ে গেল। পরে আরেকদিন মনমান ক্লাবে আমরা মানে এমনি গেছিলাম আন্ডার-19, তখন আমরা প্র্যাকটিস শুরু করিনি। তা মানে অন্যরকম একটা, যে বড় ক্লাবে জার্সি পরে অনেক পরে পড়েছি, কিন্তু অন্য ফিলিংস, মানে অন্য feeling। হ্যাঁ। আর বড় টিমে খেলা, ধরুন আমাদের ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে মনমান ইসমাল খেলবো, মোহামেডানের হয়ে খেলবো, সেই ইচ্ছা পূরণ। হ্যাঁ। এবার মোহনবাগানের হয়ে প্রথম কোন ম্যাচটা খেলতে নামলেন আপনি? মানে প্রথম যে ম্যাচটা খেলেছিলাম তখন 96-97 কলকাতা লিগের ম্যাচ, এফসিআইয়ের সাথে খেলা, সল্টলেকে। হ্যাঁ আমি 2টো গোল করেছিলাম, শঙ্করলাল 2টো গোল। মানে প্রথম ম্যাচেই গোল করেছেন? হ্যাঁ গোল করেছিলাম আমি 2টো, শঙ্করলাল 2টো, আমরা 4 গোলে জিতেছিলাম। আচ্ছা। তখন এফসিআই কি শেষ, তখন ওই অলোকদারা খেলছিল, মানে শেষ অলোকদারা তখন চাকরির পরে ওরা সব খেলছিল। ওই ম্যাচ খেলেছি, সে বছর আর বেশি খেলিনি। আচ্ছা। কেন তারপরে আমরা আন্ডার-19 ওই খেলা ছিল সাউথ কোরিয়া, মানে ন্যাশনালে? হ্যাঁ। তো আমরা ক্যাম্প করছিলাম, কারণ ফাইনাল রাউন্ড ওই জাপান, কোরিয়া এদের সাথে সব খেলা ছিল। সেই জন্যে আমরা অনেক দিন ক্যাম্প করেছিলাম, আমরা আর খেলিনি মনমানের হয়ে। তার পরের বছর হচ্ছে 97, অমল স্যার কোচ হলো। অমল দত্ত? হ্যাঁ। অমল দত্তর কোচিংয়ে মোহনবাগান ক্লাবে আপনি খেলছেন এবং সেই ঐতিহাসিক ডায়মন্ড সিস্টেমের ম্যাচ, বড় ম্যাচ। সেই সময় অমল দত্তকে কিভাবে দেখেছেন? উনি কিভাবে অমল স্যার বলতেন না তুমি এসে দৌড়াও, বলবে এসে প্রথমে বলবে তুমি হাঁটো, কিছুক্ষণ হাঁটলাম, হেঁটে আমাদের আর ভালো লাগছে না, স্যার এবার একটু বল মারি। তো বলছে না বল মারো না, এবার তাহলে দৌড়াও, দৌড় করালো। তারপরে অমল স্যারের প্র্যাকটিস আলাদা ছিল, মানে এমনভাবে করাবে আপনি বুঝতে পারবেন না। বলবো এই গাছের পাতাটাকে জাম্প করে ধরতো, স্পট জাম্প? হ্যাঁ। এবার আমরা জাম্প করছি, ধরুন 20টা জাম্প করে নিলাম, হ্যাঁ। কিন্তু আমার মধ্যে ফিলিং যে আমি 20টা জাম্প করেছি, আরও 21 নম্বর জাম্পটাও করছি, যে ওটা টাচ করতে হবে, এরমভাবে অমল স্যার করাতো। এই টাইপের। এবার অমল স্যার তখন এই মনমান টিম অনেক ভালো। কারা খেলছেন তখন? ফরওয়ার্ডে রোশন পেরেরা, চিমা ওকেরি, আব্দুল খালেক আর সত্যদা। তো ওই টিমে প্রথমে আমি চান্স পাচ্ছিলাম না, আমি খেলিও নি। তারপরে ডায়মন্ডের প্রথম 4-5টা ম্যাচ আমি খেলিনি, ফেডারেশন কাপের ম্যাচও আমি চান্স পাচ্ছিলাম না, মানে 20 জনেও চান্স পাচ্ছিলাম না, মানে বাইরেই ছিলাম। তার মধ্যে আমার পায়ে লেগে গেছিলো একটু। আচ্ছা। তো পায়ে লাগায় অন স্যারকে বললাম স্যার আমার পায়ে লেগেছে, আমি একটু ওই আমাদের বসিরহাটের নদী আছে, বালিতে প্র্যাকটিস করি। তো স্যার ছেড়ে দিয়েছিল। বালিতে প্র্যাকটিস মানে ওখানে ওই নদীর যে চর পড়ে না, বালি থাকে, তাতে যদি দৌড় টান, মানে যেটা বালিতে দৌড় করলে পায়ের স্ট্রেংথ বাড়ে। তো আমি বাড়িতে প্র্যাকটিস করছিলাম, আমি তখন কদিন আসেনি। তার মধ্যে এসেছিলাম যে ফেডারেশন কাপ যে 4-1 গোলে হেরে গেলাম, যে ম্যাচটা বাইচুং হ্যাটট্রিক করলো, ওই ম্যাচটা আমি গ্যালারিতে ছিলাম, আমি খেলিনি, টিমেও ছিলাম না। আমরা ওপরে ছিলাম, হেরে গেলাম। তারপরে আবার আমরা বসিরহাটেই ফিরে গেলাম। আমি অলোকদাও তখন মোহনবাগান টিমে ছিল, অলোকদার সাথে আমি একসাথে ওই দিন রাতে এখান থেকে বিধাননগর স্টেশন থেকে ট্রেনে বসিরহাট গেলাম আমরা দুজনে। তারপরে একদিন হঠাৎ ঠিক রাত্রির 8টা বাজে মোহনবাগানের 2জন কর্মকর্তা বুলেট নিয়ে আমার বাড়িতে এসছে। মানে জানতেন না তারা আসবেন? না, আমি তখন ওই কদিন পায়ে লেগেছে বলে আমি
বাড়িতে প্র্যাকটিস করছিলাম আমাদের ওই যে আমাদের রবীন সেনগুপ্ত স্যারের কাছেই প্র্যাকটিস করছিলাম। স্যার বলছিল যে কীভাবে রিকভার করা যায়। স্যার যেরকম বলছিলেন ওই ধরুন ওয়েট ট্রেনিং করাচ্ছিলেন, স্যারের বাড়িতে ওয়েট ট্রেনিংয়ের মেশিন টেশিন ছিল, স্যারের বাড়িতে গিয়ে প্র্যাকটিস করছিলাম। তখন রাত্রির 8টা নাগাদ বুলেট নিয়ে এসছি, তখন আমরা হসপিটাল কোয়ার্টারেই থাকি। এসে বলছে অমলদা স্যার বলেছে তোকে এখনই যেতে হবে। আচ্ছা, তা আমি বললাম এত রাত্রিরে ওরা যেতে হবে? তখন তো 3জন কোনো ব্যাপার না, বাইক, ওই বাইকে পিছনে আমি চলে এলাম রাত্রির বেলা বসিরহাট থেকে মোহনবাগান। হ্যাঁ, মোহনবাগান মেসে থাকলাম। পরের দিন সকালে স্যারের প্র্যাকটিসে গেলাম। তো অমল স্যার বলছে যে তোর পা কতটা ঠিক? অনেকটা ঠিক হয়েছে। তা স্যারের দৌড় টৌড় করিয়ে দেখলো দেখে টেকে বললো না ঠিক আছে। স্যার সেই দিন থেকেই বিকেল থেকে শুধু আমাকে মানে প্র্যাকটিস যখন শেষ হয়েছে আমাকে শুধু বলছে তুই লাস্টে হেড প্র্যাকটিস করবি আমার সাথে। আচ্ছা, তো আমি স্যারের সাথে হেড প্র্যাকটিস করলাম অনেকক্ষণ। তারপর বাসুদা, অমিত দাস এরা ক্রস করছিল, অনেকগুলো হেড প্র্যাকটিস করলাম তখন। হেমন্ত ডোরা আর বিবাস দা আমাদের গোলে, তো অনেক হেড প্র্যাকটিস। তারপর থেকে তার ঠিক ওই ম্যাচটার থেকে প্রায় 10 দিন আগে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ, কেন তার আগের ম্যাচটা 4 গোলে হেরেছে, তার পরের ম্যাচটা। তো এরকম আমাকে স্যার প্রতিদিন। এই পরের ম্যাচটা কিসের ম্যাচ ছিল? কলকাতা লিগের ম্যাচ ছিল। স্যার আমাকে হেড প্র্যাকটিসই করাচ্ছে প্রতিদিন, মানে সবাই চলে যাওয়ার পরে। তারপর আমি ফিট হয়ে গেছি। তারপরে ওই ম্যাচটায় দেখলাম 20 জনে আমার নাম, 20 নম্বর নাম আমার ছিল। আচ্ছা, মানে সে বড় ম্যাচে মানে বেঞ্চে বসলাম। তারপর চিমা, রোশন পেরেরা, আব্দুল খালেক শুরু করলো 3 জনে। তারপরে 15 মিনিট আগে অমল স্যার আমাকে নামালো। তখন কি মনে হচ্ছিল নামার সময়? হ্যাঁ, নামার সময় এটা যুব ভারতীতে খেলা হচ্ছে, ভর্তি ওই একই, মানে 4-1-এর যেরকম লোক সেরকমই লোক, মানে 1 লাখের উপরে লোক আছে। এবং আমি নাবার আগে টুটুদা নিচেতে এসেছিল, ওই তখন ড্র চলছে, তখন তো মাঠে ঢুকতে পারতো, এখন যেরকম নিয়ম নেই। তখন মাঠে ঢুকে আমাদের বেঞ্চের কাছে এসে আবার চলে গেল, মনে আছে আমার এখন। তারপর আমি পিছনে ওই ওয়ার্ম আপ করছিলাম, ওই পিছনে ওয়ার্ম আপ করলাম। তো অমল স্যার নামালো। প্রথমে একটা বল আমি গোলে মেরেছিলাম, দ্বিতীয় বলটাই বাসুদা ক্রস করেছে, আমি হেডে গোল করেছি। ওই 1 গোলে মোহনবাগান জিতে গেল। তার মানে ওই 4-1-এর পরের ম্যাচ, মানে মোহনবাগান সমর্থকদের খুব সমর্থকদের, কেন 4-1-এর ম্যাচটা দেখেছি যে মোহনবাগান সমর্থকরা, আমরা গ্যালারিতে ছিলাম তো, মানে এত কাঁদছিল। এবং মানে ওই যখন আমরা সিঁড়ি দিয়ে নামছি সব শুয়ে আছে সিঁড়িতে, মানে কাঁদছে। মানে 4-1-এর ম্যাচটা খুব, মানে সমর্থকদের খুব লেগেছিল, মানে মোহনবাগান সমর্থকদের। এবং পরের ওই ম্যাচটা জিতে গেলাম। ওই গোলটা আমার লাইফটাও পাল্টে দিয়েছে, ওই হেডের গোলটা। কেন তারপরে অমল স্যার বললো তোকে 8টা ম্যাচ খেলাবো, কেউ বসাবে না। আমি ওই গোলটার পরে আর পরের 7টা ম্যাচে 12টা গোল করে কলকাতা লিগে হাইয়েস্ট করার হয়ে গেলাম, মানে ওই গোলটা করার পরে পরের 7টা ম্যাচ। আচ্ছা, ওই যখন খবরের কাগজে যখন নিজের প্রথম ছবি দেখলেন, সাংবাদিকরা এসে জিজ্ঞাসা করলো, তখন কিছুটা মানে অবাক লাগে না? কিছুটা অবাক। ওই তো ওই দিনের পরেই কি হলো? ওই দিন গোল করলাম, তারপর গোল করে যখন বেরোলেন তখন কি হলো? তখন অতটা কিছু ছিল না, মানে গোল করলাম, ওই প্লেয়াররা সব ছিল, এখনকার মতো তো অত ওই চ্যানেল ছিল না। গোল করে তারপর আমরা আবার যেরকম বাড়ি যাই, বসিরহাট চলে গেছিলাম রাত্রিরে, আবার ট্রেনে। কেউ অতটা ওই মুখে রুমাল বেঁধে চলে যেতাম। তারপরে মুখে রুমাল বেঁধে চিনতে না পারে? হ্যাঁ, মুখে এই অটোতে যেতাম তো। কোথায়? এখান থেকে বিধান মাঠ থেকে মুখে রুমাল বাঁধতাম যাতে চিনতে না পারে। রুমাল বাঁধতাম আমরা দুজনেই, অলোকদার সাথে যেতাম। অলোকদার সিনিয়র আমার থেকে, অলোকদার সাথে দুজনে রুমাল বাঁধতাম, দিয়ে ট্রেনে আমাদের সবাই চিনতো। তারা আমাদের জায়গা করে, ওখানে আর কেউ ডিস্টার্ব করতো না, ওরা সব আমাদের বসিরহাটের লোক, তারাও খেলা দেখতে আসতো। তো ট্রেনে চলে গেলাম বাড়ি গিয়ে দেখি পরের দিন সকালে সব এসছে আমার বাড়িতে, মানে কলকাতার সবাই এসেছিলো, মানে মানুষদাটা সব, মানে ফটোগ্রাফার সবাই আমাদের বসিরহাটের বাড়িতে এসেছিল সবাই। মানে বড় ম্যাচে গোল করা তো একটা অনেক বড় ব্যাপার, ওইটাই টার্নিং পয়েন্ট হয়ে গেল আমার লাইফে।
কেন ওই গোলের পরে কলকাতা লিগে সে বছর হাইস্ট করার হলাম। হাইস্ট করারও একটা গল্প আছে, কিন্তু পরপর ম্যাচে আমি গোল করলাম, চিমাদাও গোল করলো, করে যে শেষ ম্যাচ ছিল। এটা কিন্তু দীপেন্দুর স্পেশাল ডাক, চিমাদা। হ্যাঁ, চিমাদার নাম আমি দিয়েছিলাম চিমাদা, আমি চিমাদা বলতাম। এবার চিমাদার মানে একটা বড় প্লেয়ার না, চিমাদাকে হয়তো সবাই রেগে যেত যে চিমা অ্যাগ্রেসিভ, এর ভুল, কিন্তু চিমাদা মানুষ হিসেবে খুবই ভালো ছিল। তাই না? যেমন একটা ঘটনা আছে যে ধরুন এই সব হয়ে গেল, মোহনবাগান ইস্টার্নডেল ম্যাচ, তখন চিমাদার 12 গোল 11 গোল, আর আমারও আমার চিমাদার 11, আমার 11, দুজনেরই সমান সমান না, সমান সমান না, চিমাদার বেশি আমার থেকে। আচ্ছা, তার মানে 12-13 হবে হয়তো। হ্যাঁ, আর আমার না, দুজনের সমান সমান। হ্যাঁ, সমান। হ্যাঁ, না, চিমাদার একটা কম ছিল। আচ্ছা, আমার 11, চিমাদার 10। হ্যাঁ, ইস্টার্নডেল ম্যাচ, তো ইস্টার্নডেল ম্যাচ মোহনবাগান চ্যাম্পিয়নশিপ ম্যাচ, মানে মোহনবাগান লিগ চ্যাম্পিয়নের ম্যাচ, লাস্ট ম্যাচ। মানে আমরা যখন 1:30-2টোর সময় ক্লাবে যাচ্ছি, তখনই ইডেনের সামনে ভিড়, মানে পুরো ভর্তি লোক, মানে বিশাল অনেক লোক, মানে ডায়মন্ড সিস্টেম লিগ চ্যাম্পিয়নশিপ ম্যাচ। এবার চিমাদার আমি খেলা শুরু হলো, চিমাদার গোল করে দিয়েছে, তার মানে চিমাদার 11, আমার 11। তখন খেলা ইস্টার্নডেল ম্যাচ, লাস্ট ম্যাচ, 1 গোলে জিতছি। এরকম হতে হতে পেনাল্টি পেয়েছি। এবার আমরা সবাই জানি চিমাদা মারবে, চিমাদা বল বসালো, বসিয়ে বলছে, আমাকে বলছে তুমি মারো, আর চিমাদার জার্সি খুলে চলে গেল ড্রেসিং রুমে। আমি গোল করে হাইস্ট করার হলাম। মানে চিমাদা গোল করলে চিমাদা হাইস্ট করা হতো, কিন্তু মানুষটাকে চেনা যায়। হ্যাঁ, কিন্তু আমি হাইস্ট করা হলাম। মানে ইচ্ছা করলে দুজনের সমান সমান, তখন গোলটা যে করবে সে হাইস্ট করা হবে। না, এইবার আমি একটা মানে এই তো শুরু হলো, এই যাপনটা শুরু হলো এবং এই জনপ্রিয়তাটা শুরু হলো। বিভিন্ন সময়ে খবরের কাগজের প্রচুর নিউজ প্রিন্ট আপনাকে নিয়ে হয়েছে, প্রচুর সাক্ষাৎকার, প্রচুর ইন্টারভিউ। কিন্তু এই বড় ম্যাচ খেলা এবং বড় ম্যাচের যে একটা আলাদা স্পিরিট, বড় ম্যাচের যে আলাদা একটা চাপ, এইটা কি মানে এটা কিভাবে হ্যান্ডেল করতেন আপনারা? মানে বড় ম্যাচের মানে এক একজন কোচের এক এক রকম পদ্ধতি থাকে, কিন্তু কোচের পদ্ধতি তো থাকবে, কিন্তু বড় ম্যাচ একটা অন্য চাপ। ধরুন বড় ম্যাচ শুরুর 7-8 দিন আগে থেকেই ম্যাচের শুরু হয়ে যেত, এবং সমর্থকদের আবেগ জড়িয়ে পুরো জিনিস, সমর্থকদের অনেক আবেগ, মানে আপনার বাড়ি থেকেই ম্যাচের শুরু হয়ে যেত। বাবা বলবে এই ম্যাচটায় গোল করতে হবে, হ্যাঁ বলবে, মানে এমন বলবে, মা খেলা বোঝেই না কিছু, সেও বলবে যে এটা এই ম্যাচটা কিন্তু, মানে এরকমভাবে বলবে। এবার বন্ধুরা বলবে, কোনো দোকানে গেলেন, কোথাও গেলে, তখন এখন বড় ম্যাচের একটা আলাদা ব্যাপার, আমাদের সময় পুরো অন্যরকম ছিল। আর একটা বড় ম্যাচ হারলে আপনি আরেকটা ম্যাচ জেতার আগে অবধি মুখ দেখাতে পারবেন না কেউ। হ্যাঁ, মানে ওই চাপটা ছিল, একটা চাপ ছিল, মানে আমরা ঘর থেকেই বেরোতাম না বড় ম্যাচ হেরে গেলে। তারপরের ম্যাচ শুধু প্র্যাকটিস যেতাম, আবার বাড়ি ঢুকে যেতাম, আবার প্র্যাকটিস যেতাম, বাড়ি ঢুকে যেতাম। তারপরে আরেকটা ম্যাচ না জেতা অবধি আর মানে নিজের মুখ দেখানোর মতন পরিস্থিতি। হ্যাঁ, মানে কেউ না কেউ বলবে কিছু না কিছু। আপনাকে আমি একটু সুব্রত ভট্টাচার্যের বিষয়ে জানতে চাই। আপনি সুব্রত ভট্টাচার্যের কোচিং এ খেলেছেন, কিরকম মানে ওনাকে নিয়ে বাংলা ফুটবল নানাভাবে আলোচিত হয়েছে, যখন খেলোয়াড় ছিলেন তখন, যখন কোচিং করিয়েছেন তখনও, সেই সান্নিধ্যটা কিরকম ছিল? মানে কিরকম অভিজ্ঞতা হয়েছে সুব্রত ভট্টাচার্যের সঙ্গে? বাবলুদের সাথে আমি ইস্টবেঙ্গলেও বাবলুদার কোচিং এ খেলেছি। ওই গল্পটা আমি শুনবো। আপনি ইস্টবেঙ্গলে যখন উনি কোচ হলেন, তখন তো আপনি মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে গেলেন। হ্যাঁ, সেটা কেন গেলেন? ওটা বাবলুদার কোচ হলেন ইস্টবেঙ্গলের, তখন ইস্টবেঙ্গল আমাদের কিন্তু ট্রান্সফার ফি দিয়ে নিয়েছিল। আচ্ছা, মোহনবাগানকে, আমাদের 4 জনকে। আচ্ছা, আমি, মেহতাব, সুব্রত পাল আর মেহরাজউদ্দিন, কাশ্মীরের হ্যাঁ মেহরাজ, আমাদের 4 জনকে ট্রান্সফার ফি দিয়ে ইস্টবেঙ্গল নিয়েছিল। বাবলুদা বলেছিল আমাদের নেওয়া, মানে উনি বলেছিলেন যে এদের 4 জনকে চাই, এবং ইস্টবেঙ্গল ট্রান্সফার ফি দিয়ে আমাদের নিয়েছিল মোহনবাগানের থেকে। এবং বাবলুদার কোচিংয়ের 2টো টিমেই আমরা, মানে আমি খেলেছি। মোহনবাগানেও বাবলুদার কোচিংয়ে আমি জাতীয় লিগ জিতেছি,
দুটো ডার্বিতেই গোল করেছিলাম জাতীয় লিগের মানে ইজমল এগেনস্টে। এবং বাবুদার কোচিংয়ে এশিয়ার সেরা টিম হয়েছিল এক মাসের জন্যে মোহনবাগান। তো বাবলুদা মানে অনেকে বাবলুদাকে বাইরে থেকে কিভাবে জানি না, বাবলুদা মানুষ হিসেবে অনেক ভালো, মানে মানুষ ভালো, প্লেয়ারদের সাথে অনেক অন্যরকমভাবে, মানে সবাই ভয় পায় বাইরের লোকেরা যে বাবলুদা মানে একটা অন্যরকম ভয় থাকে, কিন্তু মানুষ হিসেবে অনেক ভালো। মানে আমাদের প্র্যাকটিসের বাইরে আর কারোর সাথে অতটা মানে অনেক ফ্রিডম থাকে, প্লেয়াররা তাদের মতো থাকে। এবং মানে বাবলুদা আড্ডায় আর কি মারে, সন্ধ্যের পরে সবার রুমে রুমে যাবে, গিয়ে দেখবে কি করছে, সব প্লেয়ারদের ঘরে ঘরে যাবে, খাওয়ার সময় সবার সাথে একসাথে থাকবে। এই সমসাময়িক সময়েরই আরও দু একজনের কথা আমি জানতে চাইব, মানে কিংবদন্তি যাদের, বিশেষ করে দুজন, একটা হচ্ছে হোসে রামিরেস ব্যারেটো এবং দ্বিতীয় হচ্ছেন বাইচুং ভুটিয়া। এদের দুজনের সমসাময়িক সময় আপনি খেলেছেন এবং এদেরকে খুব কাছ থেকে দেখেছেন। ব্যারেটোর আসা এবং কলকাতা জয় করে নেওয়া, এই পুরো জার্নিটা আপনি খুব, এবং বলা হতো যে ব্যারেটো সদা হাস্যময়, কোনো সময় খুব হাসা শুধু না, ব্যারেটো প্রথম দিকে তো কোনো ভাষা বুঝতো না, ও সবসময় প্র্যাকটিসের পরেও ওই ট্রান্সলেশনের বইটা দেখতো সবসময়। এবং ব্যারেটো মানুষ হিসেবেও অনেক ভালো, মানে ঠান্ডা একদম চুপচাপ থাকতো। ব্যারেটোর অনেক রকম, মানে ব্যারেটোর সাথে আমরা আড্ডাই আর কি মারা। একটা স্মৃতির কথা শুনি ব্যারেটোর সঙ্গে গল্প। ব্যারেটোর গল্প মানে ধরুন ব্যারেটো মোহনবাগান ড্রেসিং রুমে, আমরা যেটা আগে পুরনো ড্রেসিং রুম, এবার ওখানে ধরুন একদিন ব্যারেটো মানে প্র্যাকটিস থেকে এসে জুতোটা পাচ্ছে না, চটিটা পাচ্ছে না, অনেক খুঁজছে চটিটা কে পড়ে গেছে। এবার ওখানে তো যে যার চটি পরে চলে যায়। তো ব্যারেটো আর কিছু বলেনি। পরের দিন ব্যারেটো সব প্লেয়ারের জন্য একটা করে হাওয়াই চটি কিনে দিয়েছে, সবার জন্য, মানে যত প্লেয়ার স্টাফ সবার জন্য। মানে ব্যারেটো এরকম ছিল। ব্যারেটোকে রাগ দিয়ে খুব কম দেখেছিল, মানে ব্যারেটো। আমার সেই দিনটার কথা মনে আছে যখন ব্যারেটো মোহনবাগান ছাড়লেন, মহিন্দ্রায়, সম্ভবত মহিন্দ্রায় চলে গেলেন। সেই প্রেস কনফারেন্সটা আমার চোখে আজও ভাসে, ওনার চোখে জল ছলছল করছিল এবং ক্লাবটার সঙ্গে প্রচণ্ড মানে ইমোশনালি জড়িয়ে গিয়েছিলেন ব্যারেটো। ইমোশনালি, এবং ব্যারেটোকে মনমান সমর্থকরা অনেক ভালোবাসে। তো এখনো এই তো কদিন আগে ব্যারেটোর জন্মদিন গেল, মানে সব 99% মনমান সমর্থক ওর জন্মদিনে উইশ করেছে, পোস্ট করেছে। সেখানে ব্যারেটো একটা আবেগ, ভালোবাসা মনমানের সাথে অনেক। একটা অত দূরের দেশের মানুষ এইখানে এসে তার নিজের একটা সম্পূর্ণ কেরিয়ার তৈরি হলো এবং এখানে তিনি একজন। এবং প্রথমে কি ও ট্রায়াল দিচ্ছিল, হ্যাঁ, বাবলুদা তখন কোচ, আমরা ও আর একজন বিদেশি এসেছিল, দুজন মিলে ট্রায়াল দিচ্ছিল। তার থেকে ব্যারেটোকে বাবলুদা নিয়েছে এবং তখন বাবলুদাই করছিল। এবং এই যে বাবলুদা বললাম না, ব্যারেটোর একটা ভালো কম্বিনেশন ছিল। এবং ব্যারেটো প্লেয়ার হিসেবে তারপর যখন খেলতে শুরু করলো, আর মানে তুলনায় কত ভালো খেলোয়াড় সবাই দেখেছে। আর বাইচুং ভুটিয়াকে কিভাবে দেখেছেন? বাইচুংয়ের সাথে আমি ইস্ট বেঙ্গলে খেলেছি 2 বছর, আর মোহনবাগানেও খেলেছি। বাইচুং বড় প্লেয়ার। বাইচুংয়ের সাথে আমরা বাংলা সন্তোষ ট্রফি জিতেছি, বাইচুং ছিল বাংলা টিমে। ব্যারেটো বাইচুং একজন একরকম প্লেয়ার, বাইচুং আলাদা, ব্যারেটো আলাদা। বাইচুং মানে ধরুন যে ফুটবলটা খেলেছে ভারতবর্ষের, মানে অনেক কম স্ট্রাইকারই ওই সাফল্য পেয়েছে বাইচুংয়ের মতো। দুজন আলাদা চরিত্রের। আমি একটা জিনিস জানতে চাইবো, আপনার 200 গোল করার যে ম্যাচটা, সেই ম্যাচটা একটু জানতে চাইবো, যে মানে এগুলোতে কি রেকর্ডের খুব চাপ থাকে যে আমাকে 200 গোল করতেই হবে? 200 গোলের ম্যাচটা ছিল মোহামেডান এগেনস্ট, যুব ভারতীতে। এবং ওটা গোলটা ওই ডগলাস তখন মোহামেডানে খেলে, ডগলাস চেস্ট আপ করেছে, নিচে পড়েছে, আমি ভলি মেরে দিয়েছি। তখন আমার দেখবেন 8 নম্বর যাচ্ছে ওই ম্যাচটা, কেন আমি মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডানে 3টে টিমেই 10 নম্বর পরে খেলেছি, কিন্তু ব্যারেটো আসায় ব্যারেটো 10 পড়ায়, তখন আমি 8 পড়েছি। আর ইস্টবেঙ্গলে যে কদিন খেলেছি 10 নম্বর পরে খেলেছি। তবে ওই গোলটা 200 গোল একটা, মানে যে কোনো খেলোয়াড়ের কাছে অনেক বড় ব্যাপার। আমাদের এই তখনকার যিনি ওই যারা
মানে কটা গোল করছি যে হরিপ্রসাদ চট্টোপাধ্যায় উনি বলছিলেন এটা 200তম। সংখ্যা দত্ত, হ্যাঁ সংখ্যা দত্তের, হ্যাঁ। উনি বললেন 200তম। আর এবার আমি একটু বর্তমান সময়ে আসি। খেলোয়াড় হিসেবে অনেকটা সময় পেরিয়ে গেছে, তারপরে আপনি কোচিং জীবনে ঢুকেছেন, কোচিং করিয়ে চলেছেন। কোচিং কিছুদিন করেছিলাম, মানে আমি তো টেকনিক্যাল ডিরেক্টর ছিলাম মোহামেডান স্পোর্টিংয়ে। 19-20 কলকাতা লিগে যখন আমাদের বাবলুদা কোচ ছিল, বাবলুদা চলে গেল মোহামেডান থেকে, তখন আমি ছিলাম। তারপরে তো আমি টিম ম্যানেজার থাকি এখন টিম কেন বিদেশি কোচ ছিলেন 3 বছর মতো, এবং এখনও আমি টিম ম্যানেজার আর মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল সেক্রেটারি। আচ্ছা, হ্যাঁ। তো আমি এবার যেটা জানতে চাইবো যে কলকাতার ফুটবলে ধরুন আপনি অনেকের নাম করলেন, সেটা দীপক মণ্ডল হতে পারেন, স্নেহাশিস চক্রবর্তী, সুভাশিস, লালকমল ভৌমিক, এরকম অনেক প্লেয়ার ছিলেন যাদেরকে আমরা খুব সামনে থেকে দেখেছি। আমার বাসুদেব মণ্ডলের নামটাও মনে পড়ছে। বাসুদা তো অনেক ভালো, মানে অসাধারণ। বাসুদার মতো প্লেয়ার খুব কম আছে। আমি অনেক গোল করেছি বাসুদার পাস থেকে, যে ডায়মন্ড সিস্টেমের যে টিমের সেই সময় বাসুদা মানে মিডফিল্ডে বাসুদা এক অন্যতম সেরা খেলোয়াড়। এবং এই এক ঝাঁক বাঙালি খেলোয়াড় সেই সময় খুব নিয়মিত ভারতীয় ফুটবলে দাপিয়ে বেরিয়েছে, এবং সেই বাঙালি ফুটবলারদের আসার নানা রকম রাস্তা ছিল, মানে সেটা টিএফএ থেকে হতে পারে বা অন্যান্য একাডেমিগুলো থেকে। বাঙালি প্লেয়ারদের যে উঠে আসা এবং তাদের যে স্কিল ডেভেলপমেন্ট করা, সেটা কি কোথাও গিয়ে এই গোটা প্রক্রিয়াটায় কোথাও একটু ছেদ পড়েছে? কোথাও কি বাঙালি প্লেয়ারের সংখ্যা কমে যাচ্ছে ভারতীয় ফুটবল? হ্যাঁ, কমে গেছে তো। এই কালকে খালিদ ঘোষণা করেছে একটাও বাঙালি খেলোয়াড় নেই। হ্যাঁ, ভারতীয় দল যেটা কাল ঘোষণা করেছে, সুনীলকে রেখেছে, কিন্তু একটাও বাঙালি ছেলে নেই পুরো টিমটা। এটা কেন হচ্ছে? অনেকটা কারণ আছে কি, মানে প্রথম কারণ হচ্ছে এই যে রবীন সেনগুপ্ত, ঘ্যাস জেঠুর কথা বলি, এই কোচেদের অভাব, মানে একদম তৃণমূল স্তরে কোচেদের অভাব, এবং কোচেদের অভাবের থেকে বেশি কোচেদের ভয় পাওয়া। ধরুন আমাদের কোচ আসছে, ধরুন এখান থেকে 50 মিটার দূরে, তো আমরা সাইকেল থেকে নেবে দাঁড়িয়ে থাকতাম ভয়ে। মানে ঘ্যাস জেঠুকে এরম ভয় পেতাম, মানে আমরা ভয়ে মানে কি, মানে আমরা বসে থাকতাম, মানে যতক্ষণ কিছু না বলবে। ধরুন পিকে স্যার, হাবিব স্যার, এদের বাবলুদা, সুভাষ ভৌমিক, এদের দেখলে লোক ভয় পায়। কিন্তু ওই যে আমাদের গ্রামে কোচেদের সংখ্যাটা কমছে। যারা ভালো কোচ, ধরুন বড় কোচ যারা এত প্লেয়ার তুলেছেন, তাদের সংখ্যা কমেছে, অনেক কমেছে। মানে ওই কোচরা না থাকাটা একটা বড় ব্যাপার। কোথাও কি মনে হয় যে ধরনের যে ফুটবলের পরিকাঠামোয় আন্তর্জাতিক স্তরে বা বিদেশে বা যেখানে ফুটবল খুব নিয়মিত চর্চার মধ্যে আছে, সেখানে যে ক্লাবের পরিকাঠামো, সেখানে যে প্রশিক্ষণের পরিকাঠামো, সেগুলো যেরকম আমাদের ভারতবর্ষে সেরকম পরিকাঠামো হলে বোধহয় আর একটু বেটার প্লেয়ার সাপ্লাই হতো, বা আর একটু বেটার প্লেয়ার সাপ্লাই চেইনটা তৈরি। পরিকাঠামো এখন আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। এখনকার মাঠ আর আগের মাঠ আকাশ পাতাল তফাৎ। আমরা বর্ষাকালে ইস্টবেঙ্গল মোহনবাগান মাঠে খেলতাম, যে মাঠে মোহামেডান মাঠে, সে মাঠ আর আজকের মাঠ অনেক তফাৎ। আগে আমরা খেলতাম, আমরা আগে মেন্টালি প্রিপেয়ার হতাম, উপরে রোদ নিচে কাদা, মানে চড়া রোদ, তার মাঠ কাদা, তার মধ্যে খেলা। স্ট্রাইকারে খেললে আপনাকে 10 মিনিটের মধ্যে গোল করতে হবে, নাহলে দর্শক শুরু হয়ে যাবে, মানে চেল্লার। তো ওই জায়গা থেকে এখনকার প্লেয়াররা বেঁচে গেছে। মানে মাঠ সব ভালো। ধরুন যে মাঠে খেলা এখন ইস্টবেঙ্গল মোহনবাগান মাঠ অনেক সুন্দর, মোহামেডান মাঠ সুন্দর, যুবভারতী, কিশোর ভারতী, নৈহাটি, ব্যারাকপুর, কল্যাণীর মাঠ, সবকটা মাঠই সুন্দর। আগের মতো অত খারাপ মাঠ নেই, কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি হয়েছে। আসল জায়গাটা হচ্ছে কি, বারবার যেটা আমি বলছি, যে একটা ভালো কোচ লাগবে যাকে দেখে ভয় পাবে। ভয় পাওয়াটা খুব জরুরি। মানে ভয় না পেলে আমরা, মানে ভয় মানে আপনি জানেন না কিরম ভয় পেতাম। মানে যদি বলতে এখানে বসে থাকবি, তো যতক্ষণ না বলবে আমরা এখান থেকে উঠে মানে কোথাও যেতে পারবো না। হ্যাঁ, মানে এই ভয়টা না পাওয়া অবধি। আর এই
গ্রামের আগে কি হলো, স্যারেরা গেলে আমরা ভয়ে দাঁড়িয়ে থাকতাম। ধরুন আমার স্কুলে স্যার যাচ্ছে তো আমি দাঁড়িয়েই থাকতাম, কোথাও না সাইকেল থেকে নেমে যেতাম। তো এই রেসপেক্টটা এখন দরকার আছে, নাহলে আগামী দিনের ফুটবলার আসা মুশকিল আছে গ্রামে। আরেকটা কি, এখন বাঙালি প্লেয়ার, ভালো প্লেয়ার আছে, কিন্তু তারা কলকাতা লিগে ধরুন একটা টিম সারা বছর মাসে ধরুন আপনাকে খুব একটা টাকা দেবে, কিন্তু সে 4টে অন্য জায়গায় ম্যাচ খেললে বেশি টাকা পাচ্ছে। সে কলকাতা লিগটাকে গুরুত্ব দিচ্ছে না, সে ওইটাকে গুরুত্ব দিচ্ছে। অনেক ভালো ভালো প্লেয়ার আছে গ্রামে গঞ্জে, কিন্তু তা এই খেলাটাই আমাদের ছিল, আমাদের মনমানিজমন খেলতে হবে, ভারতের হয়ে খেলতে হবে, বাংলার হয়ে খেলতে হবে। এটা একটা টার্গেট ছিল, যে টার্গেটে যেতাম। এখন সে টার্গেটটা কমে গেছে। আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। হয়তো আপনি যেই ছোটবেলায় সেই স্যারকে, যাকে প্রচণ্ড ভয় পেতেন, তার কাছে যখন প্রথম ফুটবল প্র্যাকটিস করতে গেলেন, তখন হয়তো ভাবেননি যে আপনি এত দূর যাবেন, এভাবে খেলবেন। কিন্তু আজকে যখন এতটা পথ পেরিয়ে এলেন, এত কিছু পার করে চলে এলেন, তখন কি মনে হয় যে মানে কিছু কি পাওয়া বাকি থেকে গেল? কিছু কি মনে হলো যে যেটা আমি পেলে বোধহয় ভালো হতো, যেটা আমার আফসোস রয়ে গেল? আফসোস, ধরুন আরেকটু বেশি ইন্ডিয়া খেলতে পারতাম যদি, ভারতের হয়ে খেলেছি, কিন্তু ধরুন ওই একটার পর একটা কোচ চেঞ্জ হয়, তো কোনো কোচ আমাকে পছন্দ করবে, কোনো কোচ করবে না। তো ভারতীয় দলের হয়ে আরেকটু বেশি খেললে ভালো হতো, যতটা খেলেছি আরেকটু খেললে ওইটা বোধহয় একটু বাকি থেকে। হ্যাঁ, ওইটা বাকি থেকে। আর শেষ প্রশ্ন আমি যেটা করব সেটা হচ্ছে যে কোনোদিন এই সমস্ত কিছু থেকে অবসর নেবেন? মনে হবে যে আর মাঠে যাব না, আর ফুটবলে পা লাগবে না, আর কিছু হবে না? মাঠ যাব না বলা মুশকিল, মাঠে যেতেই হবে। মানে আমরা ধরুন, আমি এখন মোহামেডানের ফুটবল সেক্রেটারি, কিন্তু প্রতিদিন মাঠে যাই, বিকেলবেলা প্র্যাকটিস হয়, আমাদের টিম প্র্যাকটিস করে। আমি তো আর কোচ না, আমরা বসে থাকি বা হাঁটি টিমের সাথে। তো সবসময় গত 5 বছর ধরে ধরুন টিম ম্যানেজার আমি, তো টিম। আর কোভিডের সময় তো মানে বাড়ি ছেড়ে থাকতে হয়েছিল 5-6 মাস, হোটেলেই ছিলাম 5.5 মাস, মানে ওই 9 হোটেলে ছিলাম 5.5 মাস পুরো টিমের সাথে। তো মাঠ ছেড়ে থাকা কঠিন আর কি। মানে ধরুন এখানে যেরকম থাকি, আমার বসিরহাটে যে মাঠটায় বললাম যে আমরা বল তুলতাম, ওই মাঠটাকে ঘিরেছি। আচ্ছা। মাঠটায় ফ্লাড লাইট লাগিয়েছি। আচ্ছা। মাঠটায় ভালো গোলপোস্ট লাগিয়েছি। ওই মাঠে আমার প্রায় 300 বাচ্চা প্র্যাকটিস করে। কোচিং সেন্টার আছে আমাদের। আমাদেরই সাথে যে বন্ধুরা ছিল ছোটবেলা, তাদেরকেই কোচ করেছি। আচ্ছা। তারা কোচিং করায়। হ্যাঁ, তারপরে বসিরহাটের ফুটবলের সাথে জড়িত আমি। বসিরহাটের লিগ টিগ হচ্ছে, সে মাঠগুলো যাতে ঠিক করা যায়, হ্যান ত্যান এইসব, মানে ফুটবলের সাথে আছি সবসময়, ফুটবলের সঙ্গেই থাকতে হবে। মানে তাছাড়া আর জীবনটা ঠিক ভাবা যায় না। ধরুন ওই কালকে মনমানে এফসির ম্যাচ, তো দেখতে যাবো, তো যেতে হবে। হ্যাঁ, ইসমলের ম্যাচও আমি দেখতে যাই। আচ্ছা। কেন, আমি ধরুন মোহামেডানের ফুটবল সেক্রেটারি, কিন্তু মাঠের সাথে না থাকলে মানে ভালো লাগবে না। হ্যাঁ ঠিক, আমরা যেমন জলের সঙ্গে যেমন প্রত্যেকটা মানুষের জীবনের সম্পর্ক, তেমনভাবে মাঠের সঙ্গে ফুটবলারের সম্পর্ক বোধহয় কোনোদিন শেষ হয় না। কিন্তু তার উদাহরণ, হ্যাঁ, এই ধরুন বাবলুদা, আপনি যদি 12:30 নাগাদ মোহনবাগান মাঠে যাবেন প্রতিদিন, বাবলুদা গাড়ি চালিয়ে মোহনবাগান মাঠে এসে একা একা বসে থাকে, জানেন? তাই? হ্যাঁ, বেশিরভাগ দিন নিজে গাড়ি চালিয়ে আসে। কিসের টানে বসে থাকে? এ তো আমরা, বাবলুদা আসবেই অধিকাংশ দিন 12টা, এরকম 12:30টার সময় মোহনবাগান মাঠে গেলে বাবলুদা গাড়ি চালিয়ে নিজে আসে, এসে উনি বসে ওই ক্যান্টিনে একটু চাটা খেলেন আর চলে গেল। সেই তো, কেন অনেক দিন আমি বিকেল দুপুরবেলা ওরম গেছি, দেখি বাবলুদা একা রয়েছে মোহনবাগান মাঠে। তাহলে ফুটবলাররা মাঠে যাবেই, আপনি আটকাতে পারেন। সেই আমরা সত্যিই চাই না ফুটবলারের সঙ্গে মাঠের সম্পর্ক কখনো খারাপ হোক। আমি চাই দীপেন্দুর মতন মানুষরা আরও বেশি করে ফুটবলের সঙ্গে আজীবন থাকুন, এবং ভারতবর্ষের ফুটবল, কলকাতার ফুটবল, ভারতের ফুটবল
তার গরিমায়, তার উচ্চতায় সর্বদা প্রতিষ্ঠিত থাকুক। আমাদের সঙ্গে এতটা সময় থাকার জন্য দীপেন্দু খুব ধন্যবাদ। ভালো থাকবেন, ফুটবলের সঙ্গে থাকবেন। আর আপনারা অবশ্যই নজর রাখবেন আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে, আমাদের এক বচন বহু বচন এই পডকাস্টের সিরিজে আমরা নতুন নতুন এপিসোড নিয়ে, নতুন নতুন অতিথিদের নিয়ে আবারও ফিরে আসবো। ধন্যবাদ।